সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই 5ই আগস্ট পরবর্তী সময়ে ঐক্যমত্য কমিশন থেকে সেই সংস্কার প্রক্রিয়ার থেকে এই 11 দলীয় জোট গঠন পর্যন্ত কঠোর পরিশ্রম উনি করেছেন। তার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার ফলে বাংলাদেশে সংস্কার প্রক্রিয়া এবং জুলাই সনদ গণভোটের দিকে গিয়েছে এবং এই 11 দলীয় জোট আজকে একত্রিত নির্বাচন করতে পারছে। আজকে এই চট্টগ্রামের জনগণ প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন। তিনি সংসদে গিয়ে শুধু চট্টগ্রামের জন্য নয়, সারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবেন, সংস্কারের পক্ষে কথা বলবেন। প্রিয় জনগণ, প্রিয় চট্টগ্রামবাসী, একটা কথা স্পষ্টভাবে মনে রাখতে হবে, এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই, হাজারো শহীদের রক্তের মধ্য দিয়েই আমরা আজকে নির্বাচন করে গণতন্ত্রের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা করতে পারছি। অনেকে মনে করছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা সাধারণ নির্বাচন, এটা গত 16 বছর তাদের লড়াইয়ের ফসল। যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে, তারা গণঅভ্যুত্থানকে অস্বীকার করার চেষ্টা করছে। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে মোকাবেলা করে এক নতুন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা বিভিন্ন সময় গত 16 বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গিয়েছে, এবারের নির্বাচনকে ঘিরেও তাদের নানান তৎপরতা আমাদের চোখে পড়ছে। তাদের একজন কূটনৈতিক বলেছেন যে 11 দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না, অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন। গত 16 বছর ধরে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের ভাই শরীফ ওসমান হাদি সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি চেষ্টা করে এই সরকার, এই নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও বাংলাদেশের জনগণ দাঁড়াবে। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, উদাত্তভাবে অনুরোধ করছি, আপনারা বাংলাদেশের অভিজ্ঞ বলিষ্ঠ নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং শুধু এই চট্টগ্রামের আসন নয়, সারা বাংলাদেশের প্রতিটি আসনে 11 দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন, মার্কা রয়েছেন, তাদেরকে আপনারা জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ 11 দলীয় জোট সরকার গঠন করে জুলাই গণঅভ্যুত্থানের যে অসমাপ্ত কাজ, সংস্কারের যে অসমাপ্ত কাজ, শরীফ ওসমান হাদির যে স্বপ্ন, সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করবে। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জুলাই গণঅভ্যুত্থানের জুলাই খুনিদের বিচার, শরীফ ওসমান হাদির হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাআল্লাহ। আপনারা সবাই দাঁড়িপাল্লার সাথে আছেন? আপনারা তাহের ভাইয়ের সাথে আছেন? ইনশাআল্লাহ তাহের ভাইকে আমরা সংসদে পাঠাবো। 11 দলীয় জোট সরকার গঠন করবে, ইনশাআল্লাহ 11 দলীয় জোট সরকার গঠন করবে এবং 11 দলীয় জোট যেই প্রতিশ্রুতি জনগণের সামনে দিয়েছে, সংস্কার বাস্তবায়ন করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের রাষ্ট্র আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। 47 থেকে 71, 71 থেকে 24
ঐতিহাসিক সকল লড়াইকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে আজকের এই বিশাল জনসভার সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, চট্টগ্রামের গণ মানুষের নন্দিত নেতা, হাজার হাজার নির্যাতিত মুসলিম জননেতার মুক্তপথে জাতীয় নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ বক্তব্য রাখবেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, 54 বছরের ব্যর্থতার প্রেক্ষাপটে যিনি নতুন করে বাংলাদেশের নেতৃত্বের এই পতাকা হাতে নিয়েছেন, একটি নতুন বাংলাদেশ গড়ার জন্যে মানুষের মুক্তির সংগ্রামকে একটি সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য আগামী বিজয়ী এই নির্বাচনের বিজয়ের কান্ডার হিসাবে যিনি দেশের প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছেন, 11 দলীয় জোটের নেতৃত্ব দিয়ে সেই মহান নেতা ডক্টর শফিকুর রহমান, 11 দলীয় জোটের অন্যতম প্রধান নেতা, আমাদের তরুণ নেতা, আমাদের প্রিয় ভাই নাহিদ ইসলাম, এবং 11 দলীয় জোটের অন্যতম নেতা যার বক্তব্য আপনারা একটু আগে শুনেছেন, আল্লামা মামুনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ, এবং আমার এই জন্মস্থান যেখানে পৃথিবী থেকে এসেই যার আকাশের অক্সিজেন আমি গ্রহণ করে পরিপুষ্ট হয়েছি, এই 14 গ্রাম যেখানে আমার প্রথম পায়ের পদচিহ্ন এখানে রেকর্ড করা আছে, এই 14 গ্রাম যেখানে আমি প্রথমে অক্ষর জ্ঞান শিখেছি, এই 14 গ্রাম যেখানকার মানুষেরা, মুরব্বীরা, প্রতিবেশীরা, ভাইয়েরা, বোনেরা আমাকে ছোটবেলা থেকেই কথা বলা শিখিয়েছেন। আমি যার মানুষের সহযোগিতায় বড় হয়েছি, সেই গৌরবের 14 গ্রাম, প্রিয় 14 গ্রাম, আমার অত্যন্ত আনন্দের 14 গ্রাম, সেই 14 গ্রামের আমার সম্মানিত প্রিয় ভালোবাসার শ্রদ্ধার আবেগের সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত এই 14 গ্রামে জন্মগ্রহণ করি। 14 গ্রামে এমন অনেক মনীষীর জন্ম হয়েছে যাদের নাম বললে কোন জেলায় এই কথা উল্লেখ না করেই মানুষ চিনে আমাদের। এখানে জন্মগ্রহণ করেছিলেন এক সময়ের জাতীয় নেতা কাজী জহুরুল কাইয়ুম। এই 14 গ্রামে মানুষের প্রতিনিধিত্ব করেছিলেন, এমপি ছিলেন, তখন আবার মন্ত্রী হয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন জাতীয় নেতা কাজী জাফর আহমেদ। আমি গৌরবের সাথে বলতে চাই, সেই 14 গ্রামের মানুষেরা, আপনারা আমাকে 2001 সালে বিপুল ভোটে নির্বাচিত করে ধন্য করেছেন। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। সম্মানিত ভাইরা, আমি নির্বাচিত হয়ে দুটো কাজকে প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। এর আগে 14 গ্রাম ছিল একটি বিশৃঙ্খল জনপদ।
একটি রাহাজানের জনপদ, একটি খুনের জনপদ, একটি রক্তাক্ত জনপদ, একটি হিংসার জনপদ, একটি অসাম্যের জনপদ। আমি প্রতিজ্ঞা করেছিলাম, ওয়াদা দিয়েছিলাম, আমি যদি নির্বাচিত হই তাহলে 14 গ্রামে আর কোনো রক্ত ঝরবে না। আমি চেষ্টা করেছিলাম সে ওয়াদা রক্ষা করার জন্য। আমার সময় কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি। আমি বলেছিলাম এখানে দলে দলে রাজনৈতিক দলগুলোর ভিতরে কোন্দল হবে না। আমার সময় সেটা আমি থামিয়ে দিয়েছিলাম, আপনারা জানেন। আমি ওয়াদা করেছিলাম এখানে সকল দলের সহাবস্থান থাকবে, সেটা আমি বিরাজমান রেখেছিলাম সে সময়ে। আর একটি কথা আমি আপনাদের কাছে বলেছিলাম যে আমি 14 গ্রামে উন্নয়নের জন্য আমার সর্বত্র সর্ব জায়গায় সব কিছু দিয়ে উজাড় করে আমি চেষ্টা করব। আমি গুরুত্ব দিয়েছিলাম এমন কিছু উন্নয়নের জন্য যেগুলো সাধারণভাবে সকল সংসদ সদস্যের পক্ষে করা সম্ভব হয় না। বড় বড় প্রজেক্টগুলো করার চেষ্টা করেছিলাম। যেমন আজকে যেখানে আমরা বসে আছি, এইটা একটি পৌরসভা। এই পৌরসভা আমার সময় করা হয়েছিল। এইটি বাংলাদেশের এখন 1 নাম্বার পৌরসভা। আমি গুরুত্ব দিয়েছিলাম হাসপাতালকে আধুনিক এবং বৃহৎ করার জন্য। 25 শয্যার হাসপাতাল আমার সময়ে 50 শয্যার হাসপাতালে রূপান্তরিত হয়েছিল। আমার সময়ে সেখানে কালিকাপুরে একটি অচল হাসপাতাল ছিল, আমি সেটাকে চালু করেছি, আপনারা জানেন। আমি চেষ্টা করেছিলাম 14 গ্রামে ফায়ার ব্রিগেড স্টেশন ছিল না, প্রায় আগুন লেগে যেত, ধ্বংস হয়ে যেত। আমি এই একটু দূরেই ফায়ার ব্রিগেড স্টেশন স্থাপন করেছিলাম। আমি চেষ্টা করেছিলাম 14 গ্রামে ডিজিটাল টেলিফোন ছিল না। আমার সময়ে 1000 লাইনের ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু করেছি আমি আল্লাহর মেহেরবানিতে। আপনারা জানেন বাংলাদেশে একটি বৃহৎ আকারের রাস্তা আছে ফখরুদ্দিন রোড, তার প্রায় 45 কিলোমিটার এই 14 গ্রামে পড়েছে, যেটি ঢাকা চট্টগ্রাম এই যে পাশের হাইওয়ে তার প্যারালাল। বাংলাদেশের আমাদের নিরাপত্তা, ব্যবসা, এই দুটো দিক থেকে ওই রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা বর্ডার এলাকার মানুষ, আগরতলা থেকে রংরেজ কামানের গোলা যদি ছড়ে তাহলে ঢাকা চট্টগ্রামের আয় হয়ে অচল হয়ে যাবে। সেই জন্যে ক্যাপিটাল রাজধানী ঢাকা আর কমার্শিয়াল রাজধানী চিটাগের ভিতরে সংযোগ স্থাপনের জন্য এই হাইওয়ের প্যারালাল হচ্ছে ফখরুদ্দিন রোড। আমি বিশেষ গুরুত্ব দিয়ে ওয়ার্ল্ড ব্যাংক থেকে ফান্ড স্যাংশন করে 45 কিলোমিটারের ফখরুদ্দিন রোডকে পাকা করেছিলাম, আপনারা জানেন। আমি প্রথম বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি বিদ্যুৎ সংযোগ করেছি 375 কিলোমিটার এই 14 গ্রামে। সংগ্রামী ভাইরা, এর মাঝখানে 14 গ্রামে কি হয়েছিল আপনারা জানেন। কিন্তু এবার যখন পট পরিবর্তন হয় 22শে জুলাই আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। 5 আগস্ট যখন পট পরিবর্তন হয়েছে জেলখানায় আমাদেরকে ফোন দেওয়া হয়েছিল কথা বলার জন্য। আমি প্রথম ফোন করেছি 14 গ্রামে, কারণ আমি জানি এর আগমন আমলে যেভাবে হত্যাকাণ্ড হয়েছিল, বাড়িঘর আগুন দেওয়া হয়েছিল, মানুষ প্রতিহিংসা পরায়ণ হতে পারে। আমি সেই জন্য প্রথম ফোন করে বলেছি আমার নেতাদেরকে, 14 গ্রামের আকাশে আমি কোনো ধোঁয়া দেখতে চাই না, কোনো প্রতিশোধ দেওয়া যাবে না, কোনো হামলা করা যাবে না, কোনো আগুন দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ কোন উচ্ছৃঙ্খল আচরণ প্রতিশোধ 14 গ্রামে নেওয়া হয় না। আপনারা সাক্ষী আছেন তো নাকি? আমাদের বন্ধুরা সাক্ষী দেবেন, তারা ভালো আছেন, নিরাপদ আছে। কারণ আমি 14 গ্রামে
কোন দলীয় দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে দেখি না। এখানে যারা বিএনপি করেন তারা আমার ভাই, এখানে যারা জামায়াত করেন তারা আমার ভাই, এখানে যারা অন্যান্য ইসলামী আন্দোলন করেন তারা আমার ভাই, এখানে যারা অন্য দল করেন তারা আমার ভাই, আমার প্রতিবেশী। আমরা বিভিন্ন রাজনীতি করার অধিকার সকলের আছে। যিনি বিএনপি করেন আপনি অবশ্যই বিএনপি করবেন, যিনি অন্য দল করেন তার অন্য দল করার অধিকার আছে। কিন্তু চট্টগ্রাম হিসাবে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আমি নিশ্চয় জানি আজকে এখানে যারা আপনারা আছেন তার সকলে জামাত ইসলামী করেন না। আজকে সকল প্রাক্তন চেয়ারম্যানরা এখানে আছেন, এখানে অনেকে আছেন যারা বিএনপি করেন, এখানে অনেকে আছেন যারা অন্য দল করেন, কিন্তু সকলে আমার স্টেজ আছে, কারণ তারা সকলে আমার ভাই আর আমি তাদের সকলের তাহের ভাই। আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি। আমি আজকে সেই কথাটি বলতে চাই, আমি আপনাদেরকে কখনোই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখবো না ইনশাআল্লাহ। চট্টগ্রামে এমপি কোন দলের প্রতিনিধি নন। আপনি দল করেন, কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে। আমি বিশ্বাস করি যদি আপনারা মনে করেন আমার অতীতের কর্মকাণ্ড, বর্তমান রাজনৈতিক অবস্থান সবকিছু মিলে আমি সমগ্র চট্টগ্রামের মানুষের দল মতের ঊর্ধ্বে উঠে কল্যাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ, তাহলে আমি সকল দলের সকলের ভোট চাওয়ার অধিকার রাখি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আমি সকলে দল মত বিশেষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন এই আহ্বান জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। আমি সকল অতিথিদেরকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, সংগ্রামী চট্টগ্রামবাসী, আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর, 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শীর্ষ নেতা, মানবিক জননেতা, সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য রাখবেন ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সালাম স্লোগানে হারিয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চট্টগ্রামের প্রিয় ভাই বোনেরা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। মঞ্চে বসা আজকের এই নির্বাচনী জনসভা যাকে ঘিরে, এই জনসভার সম্মানিত সভাপতি, 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে ঐক্যবদ্ধ বাংলাদেশ করার অন্যতম রূপকার আপনাদের প্রিয় সন্তান, প্রিয় ভাই জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, স্নেহের সহকর্মী, 11 দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির, বিশিষ্ট আলেমের দিন আল্লামা হযরত মাওলানা মামুনুল হক, 11 দলের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সাবেক
এবং বর্তমান জনপ্রতিনিধিবৃন্দ, আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত প্রিয় চট্টগ্রামবাসী, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং মিডিয়ার সহকর্মীবৃন্দ, আমার আগে মৌলিক কথাগুলো সবার বলা হয়ে গেছে। আমি 2-4টি কথা বলেই আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে, আমরা এসেছি চট্টগ্রামে। আমি বিশ্বাস করি চট্টগ্রামের প্রত্যেকটি মানুষ আমার চাইতে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে অনেক বেশি চিনেন। আমি এটা বিশ্বাস করি, চট্টগ্রাম উপজেলার শুধু রাস্তাঘাট নয়, প্রতি ইঞ্চি মাটি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে চিনে এবং ভালোবাসে। কাজেই তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরা এটি অনেকটা মাসির সামনে মায়ের গল্প বলার মতো। আমি শুধু সংক্ষেপে এই কথাটি বলবো, ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। 12 তারিখের পরেই 13 তারিখ যে পরিবর্তনটা আসবে, এটি আসবে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার উপর ভর করে, আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার উপর ভর করে, গোটা বাংলাদেশের ইজ্জতের উপর ভর করে। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানব না, আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশের আপনাদের দোয়া এবং ভালোবাসায়, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বিইজনিল্লাহ ইনশাআল্লাহ এই 11 দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে। কাজেই আপনারা যদি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের উপর আস্থা রাখেন, তাকে বেছে নেন আপনাদের পবিত্র মূল্যবান ভোটের মাধ্যমে, ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি মন্ত্রী পরিষদে একজন সিনিয়র সদস্য এই চট্টগ্রাম পাবে ইনশাআল্লাহ। এখন সিদ্ধান্ত আপনাদের। চট্টগ্রামবাসী এই সুযোগ কাজে লাগাবেন কিনা এটা চট্টগ্রামবাসীর সিদ্ধান্ত। তবে আমি আগেই বলেছি, মূল ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আমরা গভীরভাবে বিশ্বাস করি। তবে যেহেতু 15.5 বছর বিশেষভাবে বাংলাদেশের মানুষ, আলেম ওলামা, রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের যারা ছিলেন, সিভিল সোসাইটির সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এক কথায় সারা দেশবাসী যেহেতু মজলুম ছিলেন, আর আমরাও মজলুম ছিলাম, আমরা আশা করছি এখনো যারা মজলুম তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ। আরেকটা কথা একেবারেই পরিষ্কার করতে চাই, আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না, আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। 18 কোটি মানুষের বিজয়ী হবে আমাদের 11 দলের সবার বিজয়। চট্টগ্রামে এই প্রতীকটি দাঁড়িপাল্লা, 300 আসনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতীক থাকবে। এই প্রতীকের পক্ষেই জনগণকে সাথে নিয়ে 11 দল লড়ে যাবে ইনশাআল্লাহ। যেখানে যে প্রতীক, আমরা সেই প্রতীকের সঙ্গে হয়ে যাব, এবং 300 আসনেই জিতে আসার জন্য আমাদেরকে চূড়ান্ত লড়াই করতে হবে। আমরা বিশ্বাস করি সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল সব তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 তারিখের পর আপনারা দেখেছেন কার কি কর্মকাণ্ড, কার কি চরিত্র। আগেরটা রাখলাম, অতীতের খাতায় থাক, বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না ইনশাআল্লাহ। যারা আমার সম্পদেও হাত দেয়, যারা আমার জীবনেও হাত দেয়,
যারা নিজেদের জীবনকে শেষ করে দেয় এবং যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয়। আমার মায়ের পেটে লাথি মারে, আমার মায়ের কাপড় তুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয়। তাদের হাতে কি বাংলাদেশের 9 কোটি মা নিরাপদ? তা তারা মাথা গরম করলো কেন শীতের দিনে? শাহিন ভাই আপনি এখন তো মাঘ মাস, নাকি এখন চৈত্র মাস? মাঘ মাসে মাথা গরম হওয়ার কোনো কারণ ছিল না। কারণ একটাই, যখন সাধারণ মহিলারা পর্যন্ত বলে যে নিরাপত্তার জন্য 11 দল আমাদের প্রয়োজন, যখন একজন মহিলা তার মতো করে তার পছন্দ মতো তিনি পোশাক পরে রাস্তায় এসেছেন, সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে আপনি আগামী বাংলাদেশের ক্ষমতায় কারে দেখতে চান? উনি বলেন জামাত। উনি আর 11 দল বলেন নাই, ওই জামাত মানেই আমরা সবাই মিলেমিশে 11 দল। লিমিট বলতে আপনার বলছে কেন জানো? ওই মহিলাটি বলেছেন জামাত আসলেই দেশটা বলছে তাইলে তো আপনি পোশাক করতে পারবেন না। মহিলা জবাব দিচ্ছেন করবো না, অন্য পোশাক করতে হবে। তাই করবো। আচ্ছা, জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? জামাতই আমার ভালো লাগে। করবেন একবার এই যে মাহবুবদের এই অ্যাটিটিউড, তারা তাদের রাস্তার ঠিকানা হিসাবে 11 দলকে এখন দেখছে। অনেক ধন্যবাদ। এইটাই কাউকে কাউকে একটু পেরেশান করে তুলেছে। শফিকুর রহমান ভাই, আপনারও তো করে মা আছেন, বোন আছেন, আপনার স্ত্রী আছেন, জায়া আছেন, একটু তাদেরকে সম্মান করুন অন্তত। যদি তাদেরকে সম্মান করেন তাহলে তাদের মতো আরেকজনের দিকে তো আপনি লাল চোখ দিয়ে তাকাবেন না, তাদের মতো আরেকজনকে আপনি বিরক্ত করবেন না, তাদের মতো আরেকজনের গায়ে আপনি হাত দিবেন না। কিন্তু আপনি যদি হাত দেন তাহলে এই মায়েদের সন্তান নাই? হ্যাঁ, এই সন্তানেরাই তো সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছিল জুলাইয়ে, যেই জুলাইকে অনেকে স্বীকার করেন আবার অনেকে করেন না। এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, তাই আমরা দেখেছি। সেই ছেলেরা ঘুমায় পড়ে না, আল্লাহর ওয়াস্তে এটা থেকে ফিরে আসে। অন্যের মতের প্রতি সম্মান দেখান, নিজের মত নিয়ে জনগণের কাছে যান, নিজের চরিত্র নিয়ে যান, আমল নিয়ে যান। জনগণ তখন বিচার করবে, বিবেচনা করবে। আমাদের মাদের গায়ে হাত দিবেন আর আমরা বসে বসে গালে হাত দিয়ে কতটা কাজে গান করবো, এটা চিন্তা করবেন না। আমাদের দায়িত্ব তখন পালন করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। বাধ্য করবেন না আমাদের। ফিরে আসুন, মাকে সম্মান করুন, মায়ের জাতিকে সম্মান করুন। প্রিয় দেশবাসী, আমাদের অঙ্গীকার স্পষ্ট। আমরা বলেছি চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জড় কেটে দিতে চাই ইনশাআল্লাহ তাআলা। এতে কারো ভয় পাওয়ার তো কিছু নেই। যারা চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, তাদেরও ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো এমন একটা সমাজ গড়তে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাগরিক তার জীবন, সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ, এবং হালাল রুজি দিয়ে সম্মানের সাথে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আপনারাও বেঁচে থাকবেন এই কর্মে যারা এখন জড়িত আছে। ছেড়ে দেন এই অপকর্ম, ছেড়ে দেন, জাতিটাকে আর কষ্ট দিয়েন না। এক সময় আপনারাও মজলুম ছিলেন, কেন এখন জালিম হতে গেলেন? মজলুম কিভাবে জালিম হয়? আমরা আশা করব সংশোধন হবে। যদি না হয়, আল্লাহ যদি আমাদেরকে সেই সরকারটা গঠন করার তৌফিক দেন, আমরা সতর্ক করব, সংশোধনের সুযোগ দেব। যারা সংশোধন হয়ে সতর্ক হয়ে সুস্থ জীবনে ফিরে আসবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে আলিঙ্গন করবো। যারা আসবেন না, তাদের আমাদের কোনো মায়া দয়া থাকবে না। আমরা চরম নির্দয় হয়ে সেখানে অবস্থান নেব, 18 কোটি মানুষকে সম্মান করার জন্য। সরকারি চাকরিতে, বিভিন্ন বাহিনীতে, বিভিন্ন অফিসে, আদালতে, মিল, ফ্যাক্টরি, সেক্টর, ইন্ডাস্ট্রিতে যারা আছেন, আমরা জানি অনেকের বেতন দিয়ে সম্মানজনকভাবে চলা কঠিন। এই সরকার হবে একটা জনকল্যাণমূলক সরকার। এই সরকার প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি লোককে, প্রত্যেক নাগরিককে, প্রতি কর্মকর্তা কর্মচারীকে সম্মানের সাথে বাঁচার জন্য যাই দরকার তাই করবে।
তারাও যাতে আনন্দের সাথে স্বস্তির সাথে তাদের দায়িত্ব পালন করতে পারে। আমাদের ব্যাপারে অপবাদ ছড়ানো হয়, এরা ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দিবে আর মসজিদ থেকে সমস্ত ইমাম খতিব বের করে দেবে। কওমি মাদ্রাসার একজন কর্ণধার এখানে আছেন না, আল্লামা মামুনুল হক সাহেব, তিনি তো তার মানে বংশীয় ধারাক্রমে তিনি কওমির একজন প্রতিনিধিত্বকারী। এরকম আরো সবাই প্রায় আছে, তাদেরকে সাথে নিয়ে কি আমরা কওমি মাদ্রাসা বন্ধ করবো নাকি? এগুলো হলো মিথ্যা গুজব ছড়ানো, মানুষের মনে বিভ্রান্তি এবং সংশয় সৃষ্টি করা। তবে মানুষ উড় খেতে খেতে অনেক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এখন আর এগুলা কানে তুলে না মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে কওমি মাদ্রাসার বেফাক আছে, হায়াতুল উলিয়াস, সেই নেতৃবৃন্দের সাথে বসা হবে, এই সরকারের প্রতিনিধিরা বসবেন, এখানে তাদেরও প্রতিনিধিত্ব এই সরকারে থাকবে। বসে কওমি মাদ্রাসার উৎকর্ষ সাধনের জন্য যা করা দরকার তাই করতে আমরা বদ্ধপরিকর। এখন মূলত দিনী শিক্ষাটাকে ধরে রেখেছে কওমি মাদ্রাসা। আমরা সেই দিন চাই আর আমরা নাকি কওমি মাদ্রাসার বিরোধিতা করবো, আশ্চর্য। সম্মানিত ভাইয়েরা, বাঙালি অথবা গ্রামে যে যুব সমাজ বুক চিতিয়ে যুদ্ধ করেছিল, তারা কি বেকার ভাতার জন্য যুদ্ধ করেছিল? তারা তাদের অধিকারের জন্য যুদ্ধ করেছিল। এই জন্যই তো আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। অধিকারের জন্য গুলি খেয়েছে, জীবন উপহার দিয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে তারা। আমরা সেই জুলাই যোদ্ধা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। হ্যাঁ, সারা 15 বছর ধরে যারা লড়াই করে মজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং নির্যাতিত হয়েছেন, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন। আমরা কারো অবদানকে অস্বীকার করতে চাই না, কিন্তু আজকে এই যুবকদেরকে তাদেরকে কাজের উপযোগী করে দক্ষ জনবল হিসাবে গড়ে তোলার গল্প না শুনি আমরা কেন বেকার ভাতার গল্প শোনাবো? এই যুবকরা তো আমাদের কাছে মিছিল করে এসে দাবি করছে না যে আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। এই যুবকদের হাতকে, যুবতীদের হাতকে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার মজবুত কারিগরের হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। হাতে হাতে তাদের কাজ তুলে দিব, সম্মানের কাজ। তারা সেদিন বলবে, আমি বাংলাদেশ, বাংলাদেশ কি আমাকে দেখে চেনে নাও, চিনে নাও। আমরা সেই গর্বিত যুব সমাজ গড়তে চাই। আরেকটা কথা একেবারে সাফ, আমরা এই বাংলাদেশটা যুব সমাজের হাতেই তুলে দিতে চাই। এই যুবকরা নারাজ নাকি? কেউ জবাব দিল না যে, হ্যাঁ কেমনে জবাব দিবে? এতক্ষণ ধরে মিটিং, আর তারপরে আবার সূর্যের তাপ, এটা আবার মাঘ মাসে, শক্তি কি আর থাকে? আমরা যুবকদের হাতে ইনশাআল্লাহ বাংলাদেশ তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে, এর প্রমাণ হচ্ছে আমাদের নির্বাচনী ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের 62% যুবক। এটাই জাতির প্রতি আমাদের বার্তা। এটি হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। এটি হবে যৌবনদীপ্ত বাংলাদেশ। যৌবন কোনো বাধা মানে না। হিমালয় পর্বত হলে আল্লাহর উপর ভরসা করে ডিঙ্গে যাবে ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে কামড়াকামড়ি করবো না, পিছনের সকল ঐতিহ্যকে আমরা ধারণ করে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য এখন শুধু সম্মুখপানে, আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া। এই জন্য দলের ভিতরে দলকে হজম করার এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা দলকে তার সম্মানের জায়গায় রেখে যার যার প্রতীকে 11টি দল নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি। আর আমরা ঘোষণা দিয়েছি, প্রতীক যেখানে যেটা বলবো ওইটাই আমাদের সবার। আমরা এইভাবে ঐক্যের একটা বার্তাই জাতিকে দিচ্ছি। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে। এমনকি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সফলতা দেন, আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও বলবো, আসেন আপনারা অবদান রাখেন। শর্ত মাত্র 3টা মানলেই হবে। নাম্বার 1, স্বীকার করতে হবে নিজে কেউ অপরাধ করবেন না, নিজে কেউ দুর্নীতি করবেন না,
ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুট করবেন না, জনগণের পকেটে হাত দিবেন না, এবং কোনো দুর্নীতিবাজকে নিজের পকেটের তলে আশ্রয় দেবেন না। কালেকশন নিয়েছি বাংলা নাম্বার 2, সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণের কোনো বাস বিচার করা হবে না। এদেশের নাগরিক, এমনকি এদেশে বসবাসকারী যে এদেশের নাগরিকও নয়, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করব। কোনো রাজনৈতিক নেতা কিংবা দল বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না। একজন সাধারণ নাগরিকের কোনো একটি অপরাধের জন্য যে বিচার হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তিনি যদি সমান অপরাধ করে থাকেন, তাকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। কারোর জন্য বিচারে কোনো দায় মুক্তি, ইম্পিউনিটি থাকবে না। এটা মেনে নিতে হবে। 3 নম্বর, যে জুলাইয়ের কারণে আজকে সবাই নির্বাচনী এই রেসে আমরা এসেছি, প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি, জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই, সেই জুলাইকে সম্মান করতে হবে। এই জুলাই সংস্কারের সকল প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকার দিতে হবে। এই 3 জিনিস যারা মানবেন, তাদেরকে বুকে জড়িয়ে একসাথে আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা এই জাতিকে আর কোনোভাবে বিভক্ত করতে চাই না। ধর্ম, বর্ণ, গোষ্ঠী, পরিবার, কারো স্বার্থ দেখবো না। স্বার্থ দেখবো 18 কোটি মানুষের, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এদেশে শুধু মুসলমানরা আমরা বসবাস করি না, আরো 3টি ধর্মের মানুষ বসবাস করি। আমরা তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা আপনাদের সকল ধর্মীয় অধিকার নিশ্চিন্তে পূর্ণ স্বাধীনতা নিয়ে আপনারা ভোগ করবেন, ইনশাআল্লাহ। কেউ আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে না। রাষ্ট্রের দায়িত্ব পালনে কারো ধর্ম দেখা হবে না। সেই ক্ষেত্রে দেখা হবে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা হবেন বিভিন্ন জায়গায়, যে তিনি এই কাজের যোগ্য কিনা এবং তার মধ্যে দেশপ্রেম আছে কিনা। এই 2 শর্ত পূরণ হলে উপযুক্ত কাজটি যে কোনো ব্যক্তির, নাগরিকের কাছে চলে যাবে। শিক্ষা ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন করতে চাই। এই শিক্ষা দিয়ে কিছু করা যাবে না। বেটার এডুকেশন, বেটার নেশন। এডুকেশন যদি ভালো না হয়, ভালো একটা জাতি আমরা করতে পারবো না। আমাদের এই এডুকেশন না দুনিয়া না আখেরাত কিছুই আমাদেরকে কভার করে দেয় না। এখানে বড় পরিবর্তন লাগবে, ইনশাআল্লাহ। আজকে আর আমি কথা বাড়াচ্ছি না। আমি এখন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে আপনাদের হাতে আমি আমানত রেখে যেতে চাই। আপনি একটু আসুন। এটা তুলি। আলহামদুলিল্লাহ, আমরা 11 দলের পক্ষ থেকে সিম্বলিক আমাদের ভাই ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি। আপনি শক্ত করে ধরেন, জাতির হাল আমাদেরকে ধরতে হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই কি প্রতীক? কোন সে প্রতীক? আরো জোরে, ঘরে ঘরে এখন থেকে 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে। মাশাআল্লাহ তাআলা নাজিম। বিজয় ঘরে নিয়েই আপনারা ফিরবেন, ইনশাআল্লাহ। জাতির এই গুরু দায়িত্ব সেদিন যদি আল্লাহ অর্পণ করেন, সেজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন এবং তাওফিক কামনা করবেন। 14 গ্রামবাসী আপনাদেরকে মোবারকবাদ। আমরা আপনাদের সাথে আছি। এখন বলবেন, যদি আপনারা বিজয়ী হয়ে সরকার গঠন না করেন, আমাদেরকে ছেড়ে দিবেন কিনা? না, চরম প্রতিকূল অবস্থায় বাংলাদেশ ছাড়ি নাই। মাটি কামড়ে পড়েছিলাম, আপনাদেরকে বুকে ধারণ করে পড়েছিলাম। পরিস্থিতি যাই হোক, আল্লাহ তাআলা রেখেছিলেন, এখনো আল্লাহ রেখেছেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ রাখবেন। এই দেশ ছেড়ে আমরা কোথাও যাব না। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যেমন ছিলেন তেমন থাকবেন। আপনাদের মানুষকে আপনাদের হাতে তুলে দিলাম, আপনারা কি তাকে গ্রহণ করলেন? হৃদয়ের উষ্ণতা দিয়ে, কলিজার ভালোবাসা দিয়ে আপনারা কি গ্রহণ করলেন? মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনারা দুজনে মিলে দেখ, এই না হইতো
যুবদের, তরুণদের, জনতার তাদের ভয়ে নারায়ণ থাকবে, নারায়ণ থাকবে। অসুবিধা ভালোটা বরাবর হয়েছে ভালো ডিভাইস যদি এখানে থাকে বন্ধ হয়ে আগ্রহী ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিশাল জনসভায় অংশগ্রহণ করার জন্য। আমরা সকলেই ঘরে ফিরে যাব। 12 তারিখ আবার দেখা হবে বিজয়ের মিছিলে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।